1978-এ 26শে সেপ্টেম্বর বৃষ্টির ঝড় ছিল মাঝে মাঝে থেমে থেমে। বড় একটা বৃষ্টির প্রস্তুতি ছিল আকাশে। তখনও বোঝা যায়নি বৃষ্টি থেকে অতি বৃষ্টির মধ্যে দিয়ে লাবণ্যের মুখে পড়বে গোটা দক্ষিণবঙ্গ। পূর্ব আভাস কিছু ছিল কি না আজ আর মনে নাই। তখন আবহাওয়ার পূর্বাভাস নিয়ে মজা করতেন সবাই। বিশ্বাসযোগ্য ছিল না তেমনটা। 28 তারিখ, অবিশ্বাস্য বৃষ্টি, মুষলধারে বিরামহীন বৃষ্টি। 46 বছর পর সব কথা মনে থাকা সম্ভব নয়। স্মৃতি কতটা নিখুঁত হতে পারে তা নিয়ে সংশয় আছে। গুগল বলছে 28 তারিখ 1978-এর সেপ্টেম্বর মাস কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ ছিল 69.77 পরিমাণ। 4 দিনে এই বৃষ্টির পরিমাণ গিয়ে দাঁড়িয়েছিল 900 মিলিমিটার। অঙ্কের হিসাবে নিশ্চয়ই একটা ছবি পাওয়া যাচ্ছে, কিন্তু সেইটা কজনের মাথায় বা ঢোকে? মৃত্যু ও ক্ষয়ক্ষতির হিসেব বিতর্কের ঊর্ধ্বে নয়, সেই দিকে যাচ্ছি না, কিন্তু মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরব আজকের এই ভিডিওতে। পশ্চিমবঙ্গে ভয়াবহ বন্যার ইতিহাসে 1978-এর বন্যা আজ অবধি মানুষের স্মৃতিতে ডগডগে হয়ে আছে। বন্ধুরা, কাহিনীর শুরু 28 তারিখ, খুব সম্ভবত শনিবার ছিল। একটু রাত হতেই আলো চলে গেল, অন্ধকার ঘুরঘুতে, আর তার সঙ্গে আকাশ ভাঙা বৃষ্টি। বাড়ির গায়ে পুকুর ভয় ধরাতে শুরু করলো। মা বললেন, ঘরে জল ঢুকবে মনে হচ্ছে, রাত জাগতে হবে, তুই একটু ঘুমিয়ে নে। কিছু জিনিস তক্তাপোষে তুলে মায়ে পুঁতে শুয়ে থাকি। মা ঘুমাননি সারা রাত, আমি ঘুমিয়ে পড়েছিলাম। ভোরের দিকে মা ডাকলেন, বৃষ্টি ধরেছে, আলো ফুটছে, দেখি। কুকুর ঘরে ঢুকবে বলে পা তুলে দাঁড়িয়ে আছে। ইতিহাসের পাতায় পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে 1978 সালের ভয়াবহ এই বন্যা। কেমন ছিল সেই সময়ের পরিস্থিতি? সেই বন্যা যারা দেখেছিল তারা আজও ভুলতে পারেনি। অনেকেই বলেন বন্যার জেরে শহর কলকাতার কোনো কোনো এলাকার একতলা বাড়ি পর্যন্ত ডুবে গিয়েছিল। সেই সময় বিবিসির প্রতিবেদনে লিখেছিলেন, পশ্চিমবঙ্গের কোনো কোনো জায়গা 18 ফুট জলের তলায় তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় কোটি কোটি মানুষ। এই বন্যাতে রাজ্য জুড়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল যোগাযোগ ব্যবস্থা। গ্রামগঞ্জের অনেক মানুষ বেঁচে থাকার জন্য সামান্যতম খাবারটুকু পায়নি। অনেক দিন পর্যন্ত দুর্যোগ এলাকায় ত্রাণ পৌঁছানো যায়নি। বন্যার পর বেড়েছিল রোগের প্রকোপ, তার জেরে অসুস্থ হয়ে মারা গিয়েছিল অনেকেই। বন্যার জেরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল মেদিনীপুর জেলা। যদিও সেই দাবি সরকার সেই সময় নাকচ করে। সেই সময় কাগজে ছাপা হয়েছিল বন্যাতে বাঁকুড়া, হুগলি, বর্ধমান, মেদিনীপুর, নদিয়া, কলকাতা, মুর্শিদাবাদ সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সময় লক্ষাধিক মানুষ বন্যায় আটকে ছিল। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, বৃষ্টি শেষ হওয়ার কয়েকদিন পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। জল নামতে আরও বেশ কয়েকদিন সময় লেগেছিল, ফলে অনেককেই অভুক্ত অবস্থায় দিন কাটাতে হয়েছে। সরকারের তরফে পরে জানানো হয়েছে এই বন্যায় 45 জন মানুষের মৃত্যু হয়েছে। তবে এ নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই। মৃত্যু হয়েছিল আরও অনেক। জনৈক চিত্র সাংবাদিক জল ভেঙে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছেন। কলকাতার পথে বাজিগর স্টেশনের দিকে এগিয়ে চলেছেন। দেখলেন নৌকা চলছে। গড়িয়াহাটের আশেপাশে রাস্তাগুলো চেনার উপায় নেই, তার দুপাশে বাড়িগুলো জেগে আছে। প্রবীণ কলকাতা বাসিন্দাদের সাথে সাক্ষাৎ নিতে লাগলেন। তারা বললেন, এমন জলবন্দি কলকাতা দেখার মতো অভিজ্ঞতা তাদের কখনো হয়নি।
লকডাউনের মতো কলকাতায় কোমর জলে দাঁড়িয়ে তাদের সাথে কথা বলেছিলেন সাংবাদিক। শ্রীভূমিতে গলা জলে দাঁড়িয়ে তার ওপরে একতলা লোকেদের সাথে কথা বলে তাদের দুর্দশার কথা জানতে চাইলেন। দোকানপাট সব বন্ধ, লোডশেডিং, লাইন ছাড়াতে লোক এসে জলের মধ্যে আটকে গেছেন। কী করে লাইন ছাড়াবেন? একে একে খবর এলো জেলাগুলোর অবস্থা আরও খারাপ। মিলিটারির সাহায্য নিয়ে সব জায়গায় ঢুকতে হচ্ছে। হুগলি জেলায় ঢোকার জন্য মিলিটারির উঁচু তাকে চেপে চলেছে সাংবাদিকরা। যেতে যেতে একটা বাড়ি চোখে পড়েছিল। বাড়ির লোকজন সব বাড়ি ছেড়ে চলে গেছে। শুধু একটা কুকুর উঁচু দেয়ালের ওপর বসে বাড়ি পাহারা দিচ্ছে। সে যেন কিছুতেই এই দুর্যোগে বাড়ি ছেড়ে যেতে রাজি নয়। প্রভু চলে গেছে, প্রভু সেই প্রভুভক্ত কুকুরটি বাড়ি ছেড়ে যায়নি। উলবেড়িয়াতে যেখানে সব বাড়ি একেবারে ডুবে গিয়েছিল, লোকেরা কেবল বাড়ির ছাদে বাস করছে, সেখানে ঢুকতে মিলিটারির ভেলার সাহায্য নিতে হয়। একটা বাড়ির অনেক লোক দেখে সেই দিকে এগুতে লাগলাম আমরা। তারা আমাদের হাত নেড়ে চিৎকার করে ডাকতে লাগলেন। বাড়ির কাছে গিয়ে অনেক কষ্টে জলের ওপরে জেগে থাকা দেয়াল ধরে ধরে ছাদে ওঠা গেল। দেখলাম লোকেরা নির্বাক, মেয়েরা কেউ কেউ কাঁদছে। কি হলো আপনাদের? জিজ্ঞাসা করলাম। আমরা ভাবলাম আপনারা খাবার নিয়ে এসেছেন, কিন্তু আপনারা তো ক্যামেরা নিয়ে এসেছেন। ক্যামেরা নিয়ে কি হবে? পারলে একটু খাবার দিতেন। এই ছিল তাদের হাহাকার। জানি না কতদিন অভুক্ত অবস্থায় ছাদের ওপর বসেছিল একটু খাবারের আশায়। জানেন কতদিন ধরে আমাদের পেটে খাবার পড়েনি? জলে যখন কলা গাছ ভেসে গেছে সেইটা আঁকড়ে ধরে আমরা শুধু কলা গাছের ফোড় চিবিয়ে খেয়েছি। বন্যার পরে বেশ কয়েকদিন চলে গেছে, তখনও জল ছাড়ার কোনো লক্ষণ নেই। জলে যখন কলা গাছ ভেসে গেছে সেইটা আঁকড়ে ধরে আমরা শুধু কলা গাছের ফোড় চিবিয়ে খেয়েছি। বন্যার পরে বেশ কয়েকদিন চলে গেছে, তখনও জল ছাড়ার কোনো লক্ষণ নেই। গ্রাম অঞ্চলে পথের ওপর জল, বুক জল থেকে জলের ওপর ভেসে থাকা মরা গরু ছাগল দু হাত দিয়ে সরিয়ে ঢুকতে হচ্ছে। খবর পাওয়া গেল হিগলা নদীর বাঁধ ভেঙে গেছে। নদীর জল গ্রামের পর গ্রাম ভাসিয়ে নিয়ে গেছে। সেখানে জল দাঁড়ায়নি। আমরা তখন সেই এলাকায় ঢুকতে পেরেছি যখন হাই রোড ছেড়ে শান্তিনিকেতন যাওয়ার পথে ঢুকলাম। বীরভূমের পথে পথে দেখি গাছের মাথায় আটকে আছে ধুতি আর শাড়ি। হাওয়ায় তা পতাকার মতো পতপত করে উড়ছে। বুঝলাম গাছের মাথায় আটকে গিয়েছিল কোনো নারী বা পুরুষ। হয়তো বাঁচার আশায় আঁকড়ে ধরেছিলেন সেই গাছের ডাল, কিন্তু জলের তোড়ে ভেসে গেছে। পরনের কাপড় আটকে আছে গাছে। গ্রামে গ্রামে গেলাম, অভিযোগ শুনলাম বাঁধের গেট ঠিক সময় মতো খোলা হয়নি। ফলে বাঁধ ভেঙে বাঁধের জল শত শত মানুষকে ভাসিয়ে নিয়ে গেছে। বাঁধের কর্তাদের ওপর ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন বাসিন্দারা। বন্যার কবল থেকে মানুষের মানবিকতা ও মূল্যবোধ তা ফুটে উঠেছে। তার সৎ ভাব দেখা গেল এই প্লাবনে। মানুষ মানুষের পাশে দাঁড়িয়েছিল। হয়তো সর্বত্র নয়, যেটুকু দেখেছি, যেটুকু শুনেছি। 1978-এ গ্রামের বাসিন্দারা ভিক্ষা চাইতে শহরে আসেনি। বিপর্যয় মানুষের পাশে দাঁড়িয়েছিল সরকার। মানুষ দাঁড়িয়েছিলেন মানুষের পাশে।